হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে। দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে বৈষ্ণব পদাবলী দেখবে আছে। সেই বৈষ্ণব পদাবলীর যে পার্টটা আছে সেখান থেকে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই বৈষ্ণব পদাবলীর পদটি নিয়ে কিন্তু আজ ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বিস্তারিতভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তোমরা যার যার ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, ঠিক আছে, তাদেরকে বলে দিই। দেখো, এখানে নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি রাখা আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, এখানে সম্পূর্ণ যে পদ আছে সেই পদটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা পরে আমি আলোচনা করছি। আগে এই পদের যে বিশ্লেষণ সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। দেখো, তো এই যে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে যে বৈষ্ণব পদাবলীর পদটি আছে, এই পদটি থেকে তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা এসে থাকে, যে কোনো একটা পদ তুলে ধরে দেবে। যেমন ধরো এই পদটি তুলে ধরে দিলে, বললো নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেনটা এসে থাকে। ঠিক সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো, বৈষ্ণব কবি গোবিন্দ দাস আলোচ্য পদটি রচনা করেছেন। পদটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদাবলীর অন্তর্গত। তো কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ? কবি গোবিন্দ দাসের রচিত, আর এটা একটা গৌরাঙ্গ বিষয়ক পদ। ঠিক আছে, আমি কিন্তু প্রথম অ্যান্সারটা বলে দিলাম। এখন এই যে পদটা যে রয়েছে, এর যে ভাব সংক্ষেপটা, ঠিক আছে, এর বিশ্লেষণটা নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো কি বলছে, নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, এখানে পদটিতে মহাপ্রভু চৈতন্যদেবের যে মহিমা, সেই মহিমা কিন্তু বর্ণিত হয়েছে। যেখানে জলদানকারী মেঘের মতো মহাপ্রভুর নয়ন থেকে অবিরাম জলধারা বয়ে চলছে। মানে মেঘ থেকে যেমন জল বর্ষণ হয়, তেমন মহাপ্রভুর নয়ন থেকে সেরকম কিন্তু তার আর কি নয়নের যে জল সেটা অবিরাম বয়ে চলছে। এবং কি বলছে, এমনকি মহাপ্রভুর দেহ সৌরভ থেকে আনন্দরূপ মুকুল বেরিয়ে আসছে। আসলে এখানে মহাপ্রভুর উজ্জ্বলতা বোঝাতে এই উপমাগুলো কিন্তু দেওয়া হয়েছে। এই যে সুন্দর সুন্দর, যেমন মেঘের জলের মতো বললো, তারপরে আনন্দের মুকুল বললো, এগুলো কিন্তু তার যে উজ্জ্বলতা সেগুলো বোঝাতে কিন্তু এই বিভিন্ন উপমাগুলো ব্যবহার করছে। ঠিক আছে, তারপর কি বলছে, মহাপ্রভুর দেহ থেকে ঘামরূপ অমৃত যেন অনর্গল প্রকাশ হয়ে আসছে। মনে হচ্ছে তা যেন ভাবরূপ কদম্ব। কবি নিজেই প্রশ্ন করেছেন যে গৌরাঙ্গদেবের কি উজ্জ্বল মহিমার শরীর প্রত্যক্ষ করিলাম। মানে গৌরাঙ্গদেব যে এত উজ্জ্বল, তার মধ্যে যে এত ভাব বর্তমান, সেটা হচ্ছে কবি এই পদের মাধ্যমে কিন্তু আর কি তিনি প্রত্যক্ষ স্পর্শ করেছে। আসলে কবি গৌরাঙ্গদেবের এই উজ্জ্বল শরীর দেখে মুগ্ধ। যিনি প্রেম নামের জোয়ার এনেছেন এই ভূধারাতে, তিনি তো উজ্জ্বল চরিত্রের অধিকারী হবেনই। তাই বলছে যে চৈতন্য যেন অভিনব হেম। হেম শব্দের অর্থ হচ্ছিল সোনা। তারপর কি বলছে, যে কবির ভাষায় তিনি সোনার গাছ, সে গাছ আবার কল্পতরু, যে গাছের তলায় ভক্ত দাঁড়িয়ে যা কিছু প্রার্থনা করে তাই কিন্তু পায়। মানে সোনার গাছ, সোনার তৈরি গাছ বলতে কল্পতরু, যেখানে ভক্তরা দাঁড়িয়ে মহাপ্রভুর কাছে যা কিছু প্রার্থনা করে সেটা কিন্তু তাদের মনের বাঞ্ছা পূর্ণ হয়। এবং কি বলছে, যে চৈতন্য এই কল্পতরু স্বরূপ গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে প্রেমদান করছেন। যেখানে গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে ভক্তির প্লাবনে তিনি ডুবিয়ে দিয়েছেন। এবং চৈতন্যের পদ্মস্বরূপ চঞ্চল চরণ যেন ক্রমাগত ঝংকার করে চলছে। ঠিক আছে, তার যে চরণ আছে, সেই চরণ যেন খুব চঞ্চল এবং তা যেন ঝংকার করে যাচ্ছে। এবং কি বলছে, যে আর সেই চরণ প্রার্থনার জন্য ভক্তরা ক্রমাগত এগিয়ে আসছে। তার সঙ্গে সেই চরণ পাওয়ার জন্য কিন্তু ভক্তরা তার দিকে ক্রমাগত এগিয়ে আসছে। এবং কি বলছে, যে আসলে চৈতন্যকে কেন্দ্র করে রাট দেশের যে ভক্তির প্লাবন, বৈষ্ণব ভক্তির জোয়ার এসেছিল, কবি কিন্তু তাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, মানে এই পদটার মাধ্যমে কিন্তু তিনি
তাই বোঝাতে চেয়েছেন। তারপরে কি বলছে দেখো, যে সেই ভক্তির জোয়ারে, সেই প্রেমের জোয়ারে, প্রেমের সুগন্ধ স্বরূপ হিল্লোলে দেবতা অসুর দিনরাত্রি ধাবিত হচ্ছে। মানে এই যে কলিযুগে মহাপ্রভু চৈতন্যের যে অবতার হয়েছে, শুধুমাত্র দেবতারা না, তার সঙ্গে যে অসুর আছে তারাও কিন্তু তার দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, আসলে চৈতন্যদেব সমস্ত শ্রেণীর মানুষ, শুভ অশুভ শক্তিকে মিলিয়ে দিতে সক্ষম হয়েছে। এবং চৈতন্যের প্রবর্তিত প্রেম ধর্ম কবির ভাষায় রত্ন ফলের মতো, যা পৃথিবীর মানুষের মনোবাঞ্ছা পূর্ণ করে। ঠিক আছে, মানে মনোবাসনা যে রয়েছে পৃথিবীর মানুষের, সেই মনোবাসনা কিন্তু পূর্ণ করে থাকে। এবং কি বলছে, যে আসলে সেই অবক্ষয়ের দিনে মানুষ চৈতন্য প্রেম নাম, তার সঙ্গে ভক্তি ধর্মকে আশ্রয় করে আশ্রয় অবলম্বন করে কিন্তু নতুন করে বাঁচতে চেয়েছিল। মানে সে তৎকালীন সময়, ঠিক আছে, একটা বাচ্চার জন্য একটা নতুন আর কি আশ্রয় যদি বলতে পারি, নতুন জিনিসের যে আশ্রয়, সেটাকে আশ্রয় করে, মানে এই মহাপ্রভুর যে প্রেম, সেই প্রেমকে আশ্রয় করেই কিন্তু মানুষরা বেঁচে থাকতে চেয়েছিল। মানে তাদের বাঁচার একটা মাধ্যম, যেখানে বাঁচার নতুন প্রেরণা তারা খুঁজতে চেয়েছিলেন। সেই সঙ্গে মহামহিম চরণ থেকে কবি গোবিন্দ দাস বঞ্চিত হয়েছেন। মানে গোবিন্দ দাস যে নিজে বলছে, কবি যে রয়েছে গোবিন্দ দাস, তিনিও কিন্তু সাক্ষাৎ তাকে দর্শন করেন। তিনি কিন্তু এই পদের মাধ্যমে কিন্তু তাকে দর্শন করছেন। তাই বলছে তিনি সেই রূপ থেকে, সেই রূপ দর্শন থেকে তিনি বঞ্চিত হয়েছেন, এবং সেই অপরূপ দেহকান্তি সৌরভ থেকে কবি বঞ্চিত হয়ে নিজেকে দীনহীন বলেছেন। আসলে গোবিন্দ দাস ছিলেন চৈতন্যোত্তর কবি। মানে চৈতন্যদেবের পরে, তার জন্মের পরে স্বভাবতই চৈতন্যকে দেখার সৌভাগ্য তার হয়নি, অথচ সেই মহৎ স্বরূপ মহামানবের দয়া ধর্ম এবং প্রেম ধর্মের কথা কিন্তু তিনি শুনেছেন, যার মাধ্যমে কিন্তু তিনি এই পদটি রচনা করেছেন। শুনে শুনে তার মনে কিন্তু অগাধ ভক্তির জন্ম হয়েছে। সেই ভক্তির প্রকাশে কিন্তু আমরা এই যে পদটা যে আছে, এখনই তোমাদের দেখাবো সেই পদটা, এই পদটির মধ্যে কিন্তু আলোচনা, মানে পরিচয় পেয়ে থাকবো। ঠিক আছে, এই পদটির যে বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণ নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এখন তোমাদেরকে সম্পূর্ণ পদটা দেখিয়ে দিচ্ছি, আমি আর মুখে বলছি না। এখন দেখলে পরে কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে, এখন যদি তোমরা পাঠ করো। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।